আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিতের 1.2 1 থেকে 9 পর্যন্ত যে আমাদের নৈর্ব্যক্তিকগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। তো দেখো, 1 নম্বরে যে নৈর্ব্যক্তিকটা আমাদের দেওয়া আছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। দেওয়া আছে 289 ভাগ 361, এর বর্গমূল কত হবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। এখন আমরা আলাদা আলাদা করে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে, যেহেতু এটা বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্নতে আসলে আমাদের সময় অনেক বেশি থাকে না। তো আমার মনে হয় যে তোমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করবে, সেটাই তোমাদের জন্য বেশি ভালো হবে এবং তাড়াতাড়ি অ্যান্সারগুলো বের হয়ে আসবে। তাহলে দেখো, আমাদেরকে বলেছে যে 289, তাহলে আমরা আলাদা আলাদা করে বের করবো যে 289 এর বর্গমূল বের করবো। তাহলে ক্যালকুলেটরে তোমরা আগে রুট ওভার চিহ্নটা দিবে, রুট চিহ্ন দিবে, তারপরে লিখবে যে 289। হ্যাঁ, 289 বর্গ করলে বর্গমূল করলে আমরা পাবো 17। 289 বর্গমূল করলে পাবো আমরা 17। তাহলে আমরা এখানে বিষয়টা লিখি যে 289, তাহলে এই যে দেখো এভাবে লিখি যে 289 আর হচ্ছে 361। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে করি, আগে একটা রুট চিহ্ন দিবা, তারপর এই উপরেরটা লিখবা 289, তাহলে এটা পাবে 17। আবার ক্যালকুলেটরে যাবা, নতুন করে আবার তখন রুট চিহ্ন দিবা, 361 লিখবা, তাহলে পাবে 19। তাহলে আমাদের এই যে কয়ের উত্তর যেটা হবে সেটা হচ্ছে এখানে একের উত্তর হচ্ছে খ, মানে 17/19। 1 নম্বরের উত্তর হচ্ছে খ, 17/19। কেউ চাইলে ভাগের সাহায্যে বর্গমূল বের করে তারপরে করতে পারো। আমি এর আগের পর্বগুলোতে কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় তা শিখিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবার দেখো, এটাতে দেখো 1.1025 এর বর্গমূল কত, এটা জানতে চেয়েছে। তো আমরা একই কাজ করব, এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিব। ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এটাকে বের করি, তাহলে দেখো আমরা প্রথমে একটা রুট ওভার সাইন দিব, তারপরে 1.1025, এটা যদি করি তাহলে আমরা পাবো 1.05। তাহলে 1.05 কত নম্বরে আছে? 1.05 আমাদের গয়ে আছে, তাহলে এটার উত্তর হচ্ছে গ, 1.05। এখন দেখো 3 নম্বরে বলছে একটা মূলদ সংখ্যা হলো। মূলদ সংখ্যা কোনগুলা? যত বাস্তব সংখ্যা যেগুলো আছে, মানে 0 1 2 3 4, শূন্য কিন্তু শূন্য সহ 1 2 3 4 5, এগুলো কিন্তু সবই মূলদ সংখ্যা। এবং ভগ্নাংশগুলো হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলোকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবে। যেমন ধরো p/q আকারে আসলে প্রকাশ করতে পারবে। p/q মানে কি? এটা ভগ্নাংশ আছে, তাহলে ভগ্নাংশ আকারে তুমি যেগুলোকে প্রকাশ করতে পারবে। তুমি চিন্তা করো যে শূন্য তো এমনি দেয়া আছে, তো শূন্য তো অবশ্যই মূলদ। দেখো এখানে 5 দেওয়া আছে, 5 এর নিচে দেখো কিছু নাই, মানে আমরা 1 চিন্তা করবো, তার মানে এটা কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, তার মানে কি p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তাহলে শূন্য সহ হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে 0 5, এটা দেখো বাস্তব সংখ্যা, মানে এটাও মূলদ সংখ্যা। আর এটা তো দেখো ভগ্নাংশ আকারে দেয়া আছে। মূলদ সংখ্যার শর্ত হচ্ছে p/q, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। তাহলে এটা তো দেখো ভগ্নাংশ দেয়া আছে, তাহলে অবশ্যই আমাদের 1 2 এবং 3, তিনটাই হচ্ছে উত্তর। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের ঘ। তাহলে 3 এর উত্তর হচ্ছে ঘ। কেন ঘ? কারণ মূলদ সংখ্যাগুলোকে p/q আকারে যদি প্রকাশ করা যায় কোনো সংখ্যাকে, তাহলে সেটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। আর এখানে সবগুলোই শর্ত মানছে, এজন্য এটা হচ্ছে ঘ। আচ্ছা, এখন পরবর্তীটা দেখো, দুইটা বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে ক্রমিক সংখ্যা কোনগুলো, আগে এটা আমাদের বুঝতে হবে। ক্রমিক সংখ্যা দেখো, আমি যদি 1 2 3 4 এভাবে যদি বলি, তাহলে এই যে প্রত্যেকটা সংখ্যার পরে পরে যে সংখ্যাটা বলছি, মানে 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এই যে বলতেছি, এই প্রত্যেকটা কিন্তু ক্রমান্বয়ে যাচ্ছে, মানে ক্রমিক সংখ্যা, এটা পর্যায়ক্রমে যেগুলো যাচ্ছে। এবং প্রত্যেকটা ক্রমিক সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 1 করে। দেখো 1 থেকে 2 এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1, আবার 2 থেকে 3 এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1, আবার 4 থেকে 5 দেখো এদের পার্থক্য হচ্ছে 1। তাহলে প্রত্যেকটা পার্থক্য হচ্ছে 1 1 করে, মানে এরা 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। আবার যদি অপোজিটে দাও তাহলে দেখবে 1 1 করে কমে যাচ্ছে। তাহলে বলছে যে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 19। আচ্ছা, এখন 4 নম্বরে বলছে যে একটা সংখ্যা 10। তাহলে ক্রমিক সংখ্যার কথা বলছে যার মধ্যে একটা সংখ্যা 10, তাহলে অপর সংখ্যাটি কত? এখন তুমি চিন্তা করো যে ক্রমিক সংখ্যা বললে পরপর সংখ্যাগুলো হবে, মানে পার্থক্য হবে 1,
পার্থক্য হবে 1। তাহলে একটা সংখ্যা যদি 10 হয়, আমি যদি এখানে চিন্তা করি, যদি লিখি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এভাবে যদি চিন্তা করি তাহলে এটার ক্রমিক এটা, আবার এটার ক্রমিক এটা, এরকম ভাবেই তো হয় সবগুলো। তাহলে দেখো এখানে বলছে যে একটা ক্রমিক সংখ্যা হচ্ছে 10, তাহলে একটা ক্রমিক সংখ্যা আমরা চিন্তা করলাম এটা 10, তাহলে 10-এর ক্রমিক সংখ্যা কত হতে পারে? হয় 11 হবে, মানে পরেরটা হবে, তাহলে হয় 10-এর ক্রমিক সংখ্যা 11 হবে, না হলে 10-এর ক্রমিক সংখ্যা 9 হবে, হয় 9 10 ক্রমিক সংখ্যা, না হলে 10 11 ক্রমিক সংখ্যা, এভাবেই হবে, কারণ এর পর্যায়ক্রমে যাবে, এজন্য এদেরকে ক্রমিক সংখ্যা বলা হয়। এখন তুমি অপশনে দেখো, এখানে 12 আছে, 11 আছে, 9 আছে, 8 আছে, তাহলে 8 তো কিছুতেই 10-এর ক্রমিক সংখ্যা নয়, কারণ 8-এর পরে তো 10 হয় না, আবার 10-এর পরেও 8 হয় না, তাহলে এটা না। আবার 12 দেখো, 12 সেরকম না, 12 হচ্ছে 10-এর পরে তো 12 হয় না, 10-এর পরে 11 হয়, তারপর 12 হয়, আবার 10-এর আগেও 12 হয় না, তাহলে এটাও ক্রমিক সংখ্যা না। তাহলে থাকলো বাকি এই যে খ আর গ, মানে 11 আর 9। তো এই হয় 11 ক্রমিক সংখ্যা হবে, কারণ 10-এর পরে 11 হয়, অথবা 9 ক্রমিক সংখ্যা হবে, কারণ 9-এর পরে 10 হয়, পর্যায়ক্রমে যারা, মানে পাশাপাশি যারা থাকবে, তাহলে তারা ক্রমিক সংখ্যা হবে। এখন বলছে কি, বলছে আমাদের, বলছে দুইটা ক্রমিক সংখ্যা, তার বর্গের অন্তর হচ্ছে 19, মানে একটা ক্রমিক সংখ্যার বর্গ হচ্ছে 10 স্কয়ার, বর্গ মানে 10 স্কয়ার। আর একটা ধরো জানি না, আর ওটার অন্তর বলছে, আর একটার অন্তরের বিয়োগফল, মানে পুরোটা অন্তর হচ্ছে 19, মানে বিয়োগফলটা হচ্ছে 19। তাহলে এখন তুমি চিন্তা করো, এখানে যদি আমি 11 বসাই, যদি ক্রমিক সংখ্যাটা 11 নেই, তাহলে 11 স্কয়ার হবে, তাহলে 11 যদি এখানে আমি বসাই, তাহলে 11 স্কয়ার থেকে 10 স্কয়ার সমান হচ্ছে 19। এখানে মানটা কিন্তু নেগেটিভ নাই, মানটা পজিটিভ আছে, এই জন্য বড় সংখ্যাটাকে আমরা সামনে দিব না, মানটা এখানে যে বিয়োগফলটা আমাদের দিয়ে রেখেছে, সেই বিয়োগফলটা কিন্তু আমাদের 19 প্লাসে আছে, পজিটিভে আছে, এই জন্য বড়টা আমরা সামনে দিব যেন প্লাস হয়। তাহলে এখানে যদি 11 বর্গমূল করি আমরা, তাহলে বর্গ করি, তাহলে কত পাবো? 121 পাবো, 121, আর 10 10-এ কত বলো? 100, তাহলে সমান 19। তাহলে এখন তুমি চিন্তা করো যে 121 থেকে 100 বাদ দিলে কি আদৌ 19 হয়? 19 তো হয় না। 121 থেকে যদি 100 বাদ দাও তাহলে তো 21 হবে, 19 হবে না, তাহলে এটা কখনোই হবে না। কিন্তু তুমি এটা চিন্তা করো যে যদি আমরা বড়টা আগে লিখবো, তাহলে 10-কে যদি ধরলাম, তাহলে আরেকটা কে 9, আর সমান আমাদের কি বলছে? 19। তাহলে দেখো 10 10-এ কত? 100, আবার 9 9 কত? 81। এখন চিন্তা করো, 100 থেকে যদি আমি 81 বাদ দিই তাহলে কত পাওয়া যাবে? 100 থেকে 81 বাদ দিলে আসলে তো 19 পাওয়া যায়, তাহলে 19 পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা নির্ণয় করব, তাহলে এটাই হবে। তাহলে আমাদের ক্রমিক সংখ্যাটা কত? তাহলে ক্রমিক সংখ্যাটা হলো আমাদের 9, তাহলে এটার উত্তর হচ্ছে 9। একটু বুঝলেই বিষয়টা সোজা, তুমি একটু প্র্যাকটিস করবা, একটু বুঝবা, দেখবা যে তোমার জন্য বিষয়টা অনেক ইজি হয়ে গেছে। তাহলে দেখো আমরা 4-এর উত্তর পেলাম 9। এখন 5 জিজ্ঞেস করছে যে সংখ্যা দুইটির বর্গের যোগফল। তাহলে দুইটা সংখ্যা, একটা তো বলছিল যে 10, আর একটা বলেছিল না, আমাদের বের করে নিয়েছিলাম আমরা 9। তাহলে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 9, বলেছে যে বর্গের যোগফল, তাহলে এটার উপর বর্গ দাও, এটার উপর বর্গ দাও, তারপর যোগ দাও। তাহলে এটাকে 10 10-এ কত? 100, আর 9 9-এ কত? 81। তাহলে উত্তর হচ্ছে কত আমাদের? 181। তাহলে 181 কয় নম্বরে আছে? 181 আছে ভয়, তাহলে এটার উত্তর হচ্ছে 181। তারপরে দেখো আবার আমাদের বর্গমূল নির্ণয় করতে বলছে, বর্গমূল নির্ণয় করতে বলছে 6 নম্বরে বলছে 0.01 এর বর্গমূল কত হবে? তাহলে প্রথমে আমরা একটা রুট ওভার চিহ্ন দিব ক্যালকুলেটরে, তারপরে লিখব যে 0.01, এটার বর্গমূল করলে হবে 0.1। এটা তোমরা ক্যালকুলেটরে করবা, কারণ এত বড় ভাগ করার সময় তোমরা ওখানে পাবে না। তাহলে এটার উত্তর হবে 0.01। 0.01 এর উত্তর হবে 0.1, মানে খ। এইবারে আমরা চলো 7 নাম্বারটা পড়ি। 7 নাম্বার বলছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক কত হবে? একক স্থানীয় অঙ্ক কত হবে? বর্গ সংখ্যার একক স্থানীয়। তাহলে চলো, আমাদের বলেছে, আবারও বলছি, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে, একক দশক শতক এগুলো নিশ্চয় তোমরা জানো। তাহলে বলছে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত? তাহলে আমরা 2 এর বর্গ করি, 2 এর বর্গ করলে কত পাবো? 2 2 4 পাবো,
আর কি বলছে 8, 8-এর বর্গ করি, তাহলে 8 8 কত 64, 6 পাবো। এখন দেখো প্রথমে যেটা থাকে সেটা কিন্তু আমরা একক এভাবে গণনা করি, যেটা একক, তারপরে কে থাকে দশক, তারপরে কে শতক। যদি এরকম একটা হয় যে 1 6 4, এটাকে কিভাবে গণনা করি, প্রথমটাকে বলি আমরা একক, তারপরটা বলি দশক, তারপরটা বলি শতক, হাজার, এইভাবে আমরা গণনা করি। তাহলে দেখো প্রথমে এটার একক স্থানীয় কত, এটার একক স্থানীয় হচ্ছে 4, আবার এটারও একক স্থানীয় 4, তাহলে এটারও একক, এটা কেউ নাই, একটাই আছে, তাই এটা একক, তাহলে একক স্থানীয় হচ্ছে 4, আবার এটার বর্গ করলেও একক স্থানীয় কত 4, তাহলে আমাদের উত্তর কত 4। বুঝতে পেরেছো আশা করি। দুইটাকে বর্গ করেছি, বর্গের মান নিয়েছি, তারপর দেখেছি দুইটার একক স্থানীয় কোনটা, দুইটারই একক স্থানীয় বের হয়েছে 4, তাহলে অতএব একক স্থানীয় অঙ্কটা হবে আমাদের কত 4। এখন দেখো 8 নম্বরে আমাদের বলেছে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো আমরা এটাকে সাজিয়ে নিব, জোড়া করে নিব। তাহলে কি লেখা আছে, 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3, এরকম করা আছে। তাহলে দেখো জোড়া যদি করি একই রকম গুলো, মানে 3 আর 3, তাহলে একসাথে ওরা জোড়া হবে, 3 আর 3 একটা জোড়া হলো, গুণ দিলাম। আবার 7 দুইটা আছে দেখো, তাহলে 7 গুণ 7 এটা একটা জোড়া হবে। আর দেখো 5 5-এর কোনো জোড়া নাই, তাহলে যার জোড়া নাই তাকে গুণ করলেই পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে। তাহলে যার জোড়া নাই সেটাই আমাদের উত্তর, তাহলে 5-এর জোড়া নাই, তাহলে 5 আমাদের উত্তর। এবার দেখো 9 নম্বর, নিচের কোনটি অমূলক সংখ্যা। এখন দেখো রুট ওভার চিহ্ন দিয়ে, মানে বর্গমূলের চিহ্ন দিয়ে সবগুলোকে লেখা আছে। 2 এর উপর বর্গমূল দেওয়া আছে, 9 এর উপর বর্গমূল দেওয়া আছে, এবং 16-এর উপর 25-এর উপরে দেওয়া আছে। তাহলে এখন চিন্তা করো 9 কে যদি বর্গমূল করি তাহলে কত পাবো, 3 পাবো, মানে 3 3-কে 9, তাহলে 9 এর বর্গমূল হচ্ছে কত 3, আবার 16-এর বর্গমূল কত 4, কারণ 4 4 16, আবার ঘরে আছে 25, 25-এর বর্গমূল কত 5। কিন্তু দেখো 2 এর যদি তুমি বর্গমূল করতে যাও ক্যালকুলেটরে করে দেখবে, রুট ওভার রুট চিহ্ন দিবে, তারপর 2 দিবে, সমান চিহ্ন দিবে, দেখবে যে দশমিক আসবে। কিন্তু এগুলো একটাও করে তুমি দশমিক পাবে না। 9 এর বর্গমূল করলে হবে 3, 9 এর করলে 3, আবার 16 করলে হবে কত 4, পূর্ণ সংখ্যা আসবে। আবার 25-এর যদি তুমি করো তাহলে এটারও পূর্ণ সংখ্যা আসবে 5, কিন্তু তুমি যদি 2 এর করো তাহলে এটার বর্গমূল দশমিক 1 সামথিং এভাবে আসবে, তো দশমিক আসবে। তার মানে যেটা দশমিক আসবে সেটাই হচ্ছে আমাদের অমূলক সংখ্যা, যেটা দশমিক আসবে সেটাই হচ্ছে আমাদের অমূলক সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমাদের অমূলক সংখ্যা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 মানে রুট 2 মানে ক, 9 এর ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।